সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, সমসাময়িক কিছু আলোচিত বিষয় নিয়ে আজ কথা বলবো। ভূমিকা না দিয়ে শুরু করতে চাই। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। দুজনকে ধন্যবাদ সময় দেবার জন্য। এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখছি যেটা আলোচিত হচ্ছে যে ১/১১ কুশীলব যারা ছিলেন তাদের বিচার হবে কিনা। কারণ আমরা দেখেছি যে ১/১১ যে ঘটেছিল সেই সময় তারা আসলে কিভাবে আম বিরাজনীতিকরণের চেষ্টা করেছে। অনেককে নির্যাতন করেছে, নিপীড়নের শিকার হয়েছে অনেকেই। কিন্তু পেছনে যারা ছিল ১/১১ তাদের যদি বিচার না হয় তাহলে ইতিহাসে এরকম ঘটনা যে পুনরাবৃত্তি ঘটবে না তার তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই গোলাম মাওলা রনি, আপনার কাছে কী মনে হয়? এই প্রসঙ্গটা সামনে আসলো তখনই যখন আমরা দেখলাম যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে যখন গ্রেফতার করা হলো, যদিও তাকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ জেসি। এখানে ১/১১ তিনটা প্রেক্ষাপট আছে। প্রথম প্রেক্ষাপট হলো যে তৎকালীন বিএনপি সরকার যাদেরকে ভালোবেসেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, তারা যুদ্ধের ময়দানে মীর জাফর যেভাবে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি নিয়োগকৃত অনেকগুলো সরকারি আমলা, সামরিক এবং বেসামরিক আমলা এবং তাদের যারা পোষ্য ৫টা বছর বিএনপির যারা সুযোগ সুবিধা নিয়েছে, এই পুরো একটা চেইন তারা ওদের সঙ্গে মীর জাফর, মীর মদন এদের মতো করে বেইমানি করেছে। তো এদের অনেক দিন যাবত শাস্তি হচ্ছিল না। শাস্তি না হওয়ার কারণে অনেক মানুষ বলতেছিল তাহলে কি পৃথিবীতে আল্লাহর আর নেই, কেন এরকম হচ্ছে? এর কারণ হলো যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তারেক রহমান সাহেব, কোকো সাহেব বা বেগম জিয়া তাদের বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকতে পারে, বিচার হতে পারে, সেটা প্রচলিতভাবে। কিন্তু নিজের যারা লোকজন, একেবারে ঘরের যারা লোকজন, তারা যে বেইমানিটা করেছে 1/11-এর সময়টিতে, এটা আসলে আমাদের প্রকৃতি সহ্য করে না। তো অনেকে আশা করতেছিল যে এরা কেউ মন্ত্রী হচ্ছে, কেউ এমপি হচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে কি সারা জীবন চলবে কিনা। তো এই ক্ষেত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা হলো একটা প্রকৃতির প্রথম একটা অভিশাপ, প্রথম একটা বিচার। ২ নম্বর হলো যে এটা যে করা হয়েছে, এটা কেন করা হলো। প্রথম কাজ হলো যে রাজনীতি এটা কোনো, যাকে বলা হয়, ওয়াজ নসিহত নয়, এটা একটা যুদ্ধের মতো। যিনি নেতা হবেন, হি মাস্ট হ্যাভ এ কমান্ডিং পাওয়ার। সে যদি সকাল বিকাল কান্নাকাটি করে, এর কাছে হাত পাতে, দুর্বল অসহায় লোক হয়, তাহলে আসলে কেউ তার নেতৃত্ব মানে না। তো তারেক রহমান সাহেবের যে ছবিগুলো, ফুটেজগুলো সামনে বারবার আসছে, এটা তার একটা অসহায়ত্ব। তাকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তার মায়ের প্রতি জুলুম করা হয়েছে, তার যাকে বলা হয় ভাইকে মেরে ফেলা হয়েছে। এই জিনিসগুলো একটা ন্যারেটিভ যে সমাজে চলছে, এটাকে সবাই ধরে নিয়েছে যে তার ক্ষমতা ছিল না, সে অসহায় হয়ে পড়েছিল, তাই এটা তাকে ভোগ করতে হয়েছে। এখন তার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরে ওই জিনিসগুলো যদি সে, যাকে বলা হয়, প্রতিশোধ নিতে না পারে, বিচার করতে না পারে, লোকজন ধরবে যে এ একটা অসহায় লোক, এ তার নিজের পিঠ বাঁচাতে পারে না, এ তার নিজে যাকে মারছে তার বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে পারে না, সে আমাকে কি করবে, আমি তো তার নেতৃত্বে নিরাপদ নয়। এজন্য রাজা, বাদশাহ, সেনাপতি যারা আছেন তাদের মধ্যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা প্রবল থাকতে হয়। দুনিয়া যে যাই বলুক না কেন, এটা একজন ক্ষমতাধর লোকের সবচেয়ে বড় ক্ষমতা। তো ক্ষমতার যদি সে সেটা প্রয়োগ না করে, তখন কেউ তাকে মনে করে আমার শ্যালক, এ আমার দুলাভাই, এ আমার কাজের লোক, ইত্যাদি ইত্যাদি, ওইভাবে রাষ্ট্র ক্ষমতাকে ওইভাবে ব্যবহার করে। এজন্য এই মুহূর্তে তারেক রহমান সাহেবের কিন্তু যে, আমরা এখানে একটি কথা বলি, আপনি প্রতিশোধ শব্দটি ব্যবহার করছেন তো, কিন্তু আমরা তো বলি যে প্রতিশোধ এটা সে কি রাজনীতিতে, দিছে না, না সে এটা না আমরা না প্রতিশোধ দেখতে না চাই না, কিন্তু আমরা দেখতে চাই বিচার এবং তাও সুবিচার। না না, তারা আমি যে অপরাধটা আমি করেছে। রাজনীতির দর্শন বলছি, আমি তারেক রহমান সাহেবের কথা বলছি না। ওকে। এটা শেখ হাসিনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, জুলিয়া শেজারের জন্য প্রযোজ্য। যার মধ্যে এই ক্ষমতা না থাকে তাকে কেউ মান্য করবে না। এখন তারেক রহমান সাহেব কেন কী কাজ করেছেন এটা তার ব্যক্তিগত বিষয়, আমি পলিটিক্যাল ফিলসফি বলছি। থার্ড যেটা আছে সেটা হলো যে যখন আপনি একটা জায়গাতে বসবেন, পাবলিক পারসেপশন, জনগণ আপনার কাছে কি চাচ্ছে, তো সেই জনগণ চাচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা চেইন অফ কমান্ড, মানে আপনার প্রশাসন বলেন, সব জায়গাতে একটা চেইন অফ কমান্ড রাখতে হবে। তো সব মিলিয়ে মাসুদউদ্দিন চৌধুরীকে যে গ্রেপ্তার করা হয়েছে বা জেনারেল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের ভিতরে যে অভিযোগ আনা হয়েছে, সে চুরিচামারি করেছে, ম্যান পাওয়ারের ব্যবসা করেছে,
তারপর ও তো স্বীকারই করেছে আমার 1,500 কোটি টাকার একটা ইস্যু আছে। ওই যে জলশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ সেখানে আছে। তো এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জনগণ কি বলছে? জনগণ বলছে ওতে হবে না, ওদেরকে ওই মামলায় গ্রেপ্তার করতে হবে, তার সঙ্গে সঙ্গে 111-এর সময় তারা যে কুশীলভ ছিল সেই বিচারটাও তাদেরকে করতে হবে। এবং জনগণ আরও যেটা বলছে যে দে আর নট দ্য মাস্টার মাইন্ড, দে আর জাস্ট ওই হাত চালিয়েছে, মানে তারা কাজটা করেছে, কিন্তু এর পেছনে যে সমস্ত কুশীলভ ছিল, মাস্টার মাইন্ড ছিল, অন্যান্য যারা ছিল, তাদের সবাইকে এই সময়টাতে এই 111-এর সাথে বিচার করতে হবে। এর কারণ হলো বাংলাদেশে যাতে আরেকটি 111 না আসে এবং এই ধরনের কর্ম করার দুঃসাহস যেন কোনো মানুষের না হয়। এজন্য আমি যে কথাগুলো বলছি এটা আমার নিজের কথা এবং এটা রাজনৈতিক দর্শন নয়। আমি মনে করি যে ১/১১-র সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবারই নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার হতে হবে, যেন সবাই মনে করে একটা ন্যায় বিচার হয়েছে। রাইট, আমি আসবো আপনার কাছে আবারও। এম এ আজিজ, আমরা আপনার মনে থাকার কথা যখন প্রথম আওয়ামী লীগ গভর্নমেন্ট দায়িত্ব নিল, ক্ষমতায় আসার পর আমরা তখন শুনলাম মহিউদ্দিন খান আলমগীরের কথাটি বেশ অনেকবার বলেছেন যে ১/১১-র নেপথ্যের কুশীলভ যারা আছে তাদের সকলের বিচার করব। কিন্তু কোনো বিচার হয়নি, বরং যারা আসলে কুশীলভ ছিল তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। এই 2 জন ব্যক্তি যারা গ্রেফতার হয়েছেন তারাও তাদের একজন, তারাও সেই সুবিধাভোগীদের মধ্যে 2 জন। সেই জায়গা থেকে এখন আমরা যদি এতদিন পরে বিচারের প্রসঙ্গটা যে দাবিটা আসছে, যেটা গোলাম মাওলা রনি বললেন যে অনেকে এখন দেখতে চায় ১/১১ কুশীলভদের বিচার দেখতে চাইছে, আপনার কাছে কি মনে হয় যে সেটা আসলে সরকারের শুরু করা উচিত কিনা এবং শুরু করলে কতটুকু চ্যালেঞ্জিং হবে সেটা? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। ওই 111-এর সরকারকে বলাই হতো মিলিটারি ব্যাক সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আমরা মিলিটারি ব্যাক সরকার চাই কিনা, আমরা গণতন্ত্র চাই কিনা। ওই সময়ে 111-এর সময়ে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যত কুশীলভ ছিল আমাদের সাংবাদিকদের ভিতরেও ছিল। সাংবাদিকরাও আছে, কয়েকটা হাউস আছে, তারা সরকারের ভিতরে ঢুকে যায়। এই ইউনিট সরকারের ভিতরেও ঢুকছে। কিন্তু সুতরাং সব কুশীলভের বিচার হওয়া উচিত। আপনি দেখেন, আমার কাছে ভিডিও আছে, ব্যক্তিগতভাবে আমি প্রতিশোধ না, আপনার 7 তারিখে পল্টনে যে জমায়েত হয়েছিল বিএনপির, সেখানে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বলেছে প্রতিশোধ নয়। তিনি কিন্তু মৃত্যু পথযাত্রী, তাকে আটকিয়ে রেখে হত্যা করা হচ্ছে, তারপরেও তিনি বলেছেন প্রতিশোধ নয়। আমিও বলছি প্রতিশোধ নয়, কিন্তু যে ক্রাইমটা করেছে ওই সময়, গণতন্ত্র হত্যা করেছে, তাদের বিচারটা তো হতে হবে। এখানে কাকে ধরেন, আপনি হয়তো নির্মমতা, আপনি দেখেন তারেক রহমানকে পিঠের বেঁধে ঝুলাইছে, তারপরে তাকে দোতলা থেকে ফেলে দিছে, মাজা ভেঙে ফেলছে, তারপরে যখন সে শুয়ে পড়ছে, বেডে শুয়ে পড়ছে, নামায় শোয়াইছে, তার বুকের উপরে পা দিয়ে ধরে আছে। আমার কাছে ভিডিও আছে, সবগুলো পুরো ভিডিও আছে। তো আমি বলছি যে ওটা বাদ দেন, রাজনীতির তিনি বলি হয়েছেন তখনকার সময়, সে প্রতিশোধ দরকার নেই। কিন্তু দেশটাকে যে তছনছ করে ফেলছিল যারা, যে কুশীলভরা, সেটা সিভিলিয়ান হোক আর মিলিটারি হোক, সবাইকে বিচার করা উচিত গণতন্ত্র। এবং তারাই তো এই যে কর্তৃত্ববাদী যে সরকার যে পরবর্তীতে প্রতিষ্ঠিত হলো, তারাই তো নেপথ্যে কাজ করেছে। তারাই করেছে। আমি তো বলছি আমাদের পত্রিকা জগতেও আছে, আমরা বলি না, তাদের পক্ষে বলি না, আমরা এটা ঠিক আছে, তাদের কথা বলি না। অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা ছিল, ইউনিট সরকার, তাদের ভিতরেও ঢুকছিল। তো তারা তো তাদের পক্ষের লোকজনকে চাকরি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছে, আমরা দেখছি তো। সুতরাং আমার বক্তব্য হলো, দোষ এই 111-এর সরকারের সময় ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যারাই হেল্প করেছে, তারাই মনে করি গণতন্ত্রের শত্রু। যে গণতন্ত্রের শত্রু, তাদের বিচার হতে হবে, সে লঘু হোক আর গুরুতর হোক, বিচার হতে হবে। আমি সবার বিচার চাই ধীরে ধীরে। এখন যেভাবে ধরেন আমরা আলোচনা করছি, মাসুদউদ্দিন চৌধুরী বলেন, তারপর মামুন বলেন, মনে হবে যে এটা তারেক রহমানকে অত্যাচার করেছে, ম্যাডামকে অপমান করেছে, অত্যাচার করেছে, কোকুকে হত্যা করেছে, অর্থাৎ ফ্যামিলিটাকে নিঃশেষ করতে চেয়েছে, এই কারণে বোধহয় প্রতিশোধের জন্য বিচার। না, আমরা সেটা চাচ্ছি না। আমার কথা হলো গণতন্ত্রের শত্রু 111-এর সরকার এটা ডিক্লেয়ার্ড ছিল যে আর্মি ব্যাক অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, আর্মি ব্যাক। সুতরাং ওটা তো সিভিলিয়ান সরকার ছিল না। তারপরে রাজারবাগে হত্যা হয়েছে, মইনু আহমেদ, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি তো প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন। আমার ছেলেও তো আর্মি অফিসার ছিল, আমার ছেলে তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল। সে এসে বাসায় বললো যে সব
জুনিয়র অফিসাররা চিৎকার রাখা যায় না। সে আমাকে বলল, আমার ছেলে আর্টিলারিতে ছিল, যে বাবা আমার একার পক্ষে ওই ম্যাসাকার, রাজারবাগের ম্যাসাকার দমন করা সম্ভব ছিল। কেমন? আমাদের রেঞ্জ হলো 25 কিলোমিটার। ক্যান্টনমেন্টে বসে থাকেই আমরা স্মোক ছেড়ে দিলেই তারপরে অজ্ঞান হতো, সব ধরে নিয়ে আসতাম, হয়ে গেল, বাহিনী ধরে নিত। অর্থাৎ ইচ্ছাকৃত প্ল্যান করে ওই 111-এর সরকার কিন্তু এটাও এই গণহত্যা বিডিআরএ করেছে। সবগুলো নির্মোহ বিচার হওয়া উচিত। আমার কথা হলো প্রতিশোধ নয়, যে অপরাধগুলো করেছে এই অপরাধ তো আপনি দেখেন, যে ধরেন শেখ হাসিনার সময় যে পেট্রোনাইজ করে, মাসুদ্দিন চৌধুরী আপনার ইয়েতে ছিল, আপনার রক্ষী বাহিনীর কেউ তো আমি দেখছি, আমাদের বন্ধুরাও ছিল, আমাদের ক্যাম্পাসেই ট্রেনিং সেন্টার ছিল, জাহাঙ্গীরনগরের ছাত্র আমি, সেখানে দেখেছি তো, তারা তো কেউ লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারে নাই, উনি তো লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। উনি সবচাইতে পাওয়ারফুল 9 ডিভিশনের জিওসি হয়েছেন, তিনি ডিজিডিএ পাইতেছিলেন, তিনি এই যে দুদকে যত ব্যবসায়ী ধরে আনা ম্যান পাওয়ার ব্যবসা করেছেন, সব কি না করেন নাই মাসুদ্দিন চৌধুরী। তো সুতরাং তাদের বিচার তো এমনি নর্মাল কোর্সেই হওয়া উচিত। আমি মনে করি আমরা যেহেতু তারেক রহমান দেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তো তার বিকল্পও দেখছি না। তাকে তো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তার পার্টিটাকে যেমন মধ্যপন্থী জাতীয়তাবাদী দল ক্লিন করতে হবে, ওখানে গুপ্ত জামাত থাকলেও চলবে না, দুর্নীতিবাজ থাকলেও চলবে না। আমি চাই যে দুর্নীতিবাজের অনেক দেশে আইন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট সহ দুর্নীতির আইন আছে, সে আইন করুক, এবং 111-এর সময় যত কুশীলভ ছিল দূরে থাকুক আর কাছে থাকুক, সবাইকে বিচারের আওতায় আনা উচিত, নাহলে গণতন্ত্র ফাংশন করবে না। নিশ্চয়ই তাই। আমি আসবো আপনার কাছে। এখন আমরা যখন 111-এর কুশীলবদের কথা বলছি, সাথে সাথে ঠিক এইরকম একটি সময়ে আমরা আবার শুনছি যে ডিপ স্টেট চেয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট যেন 2029 পর্যন্ত থাকে। তো আসলে এই ডিপ স্টেট বলতে কাদের কথা বোঝানো হচ্ছে সেটা আমি ঠিক শিওর না, কারা চেয়েছিল। যারা চেয়েছিল তারাই কি 111-এর কুশীলব ছিল কিনা, 111-এর সাথে তাদের সংযোগ ছিল কিনা, সেটাও সেই প্রশ্নগুলো আছে। আপনার কাছে কি মনে হয়? একটু এই প্রশ্নের উত্তরের আগে আপনার কাছে আরেকটু শুনতে চাই গোলাম মাওলা রনি, যে আমরা তো বলি যে কান টানলে মাথা আসে, এখন 111-এর এই কান টানা শুরু করলে মাথা কত দূর পর্যন্ত যাবে বলে মনে হয়? মাথা বেশি দূর পর্যন্ত যাবে না। এখানে মূল ব্যাপার হলো কি, তারেক রহমান সাহেবকে বুঝতে হবে, মানে তার আত্মবিশ্বাসের জন্য, যে অ্যাটলিস্ট 35% লোক দেশের বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির ব্রুট মানে মেজরিটি এবং সাপোর্টার। তো সেখানে সে যদি নতুন একটা দল, সে বললো আমি ডিপ স্টেট আছি, কিন্তু তার 1% জনসমর্থন নেই, তার ভয়ে তিনি যদি তার যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দ্বিধাগ্রস্ত হন, তাহলে পুরো বাংলাদেশটাই বিপদের মধ্যে পড়ে যাবে। একটা দেশে বা কোনো একটা সমাজে যখন কোনো একটা অনাচার হয়, মহামারী হয়, বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, সবাই কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের দেশে অতীতে ধরেন মিলিটারি কু হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু 1/11-র মতো হয়নি। তো 1/11 যেটা হয়েছে সেটা আমাদের যে রাজনীতির মেরুদণ্ড, এটা ভেঙে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের। প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের উপর যেটা বিশ্বাস থাকে, আস্থা থাকে, এটা নষ্ট করে দিয়েছে। কিছু মানুষের লোভ এবং লালসা এমন পর্যায়ে নিয়ে গেছে, যারা কখনো ওই 1/11 না হলে রাষ্ট্র ক্ষমতার ওই জায়গাতে বসবে এরকম ঘটনা কেউ কল্পনাই করতে পারত না। 1/11-র আগ পর্যন্ত ধরুন একজন মন্ত্রী বা এমপি বা একজন বড় পলিটিক্যাল জেলা পর্যায়ে একটা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি পুলিশের হাতে গ্রেপ্তার হতেন, জেলে যেতেন, একটা নির্দিষ্ট সম্মান বজায় রাখা হতো, তাদেরকে রাজবন্দী বলা হতো। 1/11-র পরে মনে হলো যে পলিটিশিয়ান যারা, রাষ্ট্র পরিচালনা যারা জড়িত, এরা আসলে চাকর বাকর, টাউট বাটপার, বদমাইশ, এদেরকে মার দেওয়া, পিটনি দেওয়া এটা একটা ফরজ, এগুলো করলে সওয়াব হয়, জান্নাতে যাওয়া যায়। ফলে ওই সময়টাতে যারাই রাজনীতি করেছে তাদের সবার বাবার নাম ভুলিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা 1/11-তে যে নির্যাতন, এটা কেবলমাত্র শেখ হাসিনা, কেবলমাত্র শেখ রেহানা, কেবলমাত্র কোকো, কেবলমাত্র জনাব তারেক রহমান, এনাদের মধ্যে সীমাবদ্ধ নয়। লক্ষ লক্ষ রাজনীতিবিদ, সেটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যায়ে, যারা এই দেশটিকে
হাজার বছর ধরে এই রাজনীতির যারা গুণসম্পন্ন লোক তারাই নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামী দিনেও তারাই নেতৃত্ব দেবে, এটা প্রমাণিত। বিভিন্ন লোক তো চেষ্টা করেছে। তো এই যে তারা নেতৃত্ব দেবে, তাদেরকে এই নেতৃত্বের গুণাবলী থেকে দূরে রাখা, তাদেরকে অপমান করা, লাঞ্ছনা দেওয়া, তাদের শারীরিক এবং মানসিক যে মেরুদণ্ড রয়েছে এবং বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড রয়েছে, দ্য ব্যাকবোন, দ্য ইন্টেলেকচুয়াল ব্যাকবোন, প্রত্যেকটা জিনিস এই ১/১১ সময় ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে এগুলোর বিচার হওয়া দরকার। এখন সমস্যাটা হলো যে এই ১/১১ ছিল আনফিনিশড রেভলিউশন, তারা ওইবার সফল হতে পারেনি। আর তারা যেভাবে ক্ষমতা দিয়ে গেছে তাদের মনেও হয় না যে তারা পরাজিত হয়েছে। তারা মনে হয়েছে, রেভলিউশন বললেন আপনি? হ্যাঁ, আমি বলছি আনফিনিশড রেভলিউশন। আনফিনিশড এখন রেভলিউশন তাদের পূরণ হয়নি, তাদের পূর্ণ হয় নাই। তারা যেটা ভেবেছে আর কি, তারা যেটা ভেবেছে, যে কোনো অভ্যুত্থানই রেভলিউশন। তো তারা মনে করেছে যে তারা 100% পরাজিত হয়নি, অবস্থার প্রেক্ষিতে তারা চুপ থেকে গেছে বা ক্ষমতা রাজনীতিবিদদের কাছে তারা হস্তান্তর করেছে। ফলে এই যে শেখ হাসিনার যে পতন হয়েছে, এটাকে সবাই বলছে ওই আনফিনিশড রেভলিউশনের সেকেন্ড পার্ট, আর একটা সেকেন্ড ১/১১ আসতে পারে, আসবে, এরকম কথাবার্তা কিন্তু সবসময় বলা হচ্ছিল। এর মধ্যে আমরা শুনলাম যে এর মধ্যে নাকি আরও ইন অ্যাডভান্স, মানে আমরা যারা নর্মাল রাজনৈতিক অ্যানালিস্ট রয়েছি তারা আমরা বলেছি যে সম্ভবত একটা দ্বিতীয় ১/১১ আসছে। তো দ্বিতীয় ১/১১ আসবে। শেখ হাসিনা যেমন শেষ দিকে আমরা ওইভাবে একটা আশঙ্কা করতাম যে আর একটা দ্বিতীয়, কিন্তু এই দ্বিতীয় ১/১১ না এসে সেখানে একটা ডিপ স্টেট চলে এলো। সেটাও কি আবার আমরা ফেইল্ড বলবো কিনা? তাদের সেখানেও কোনো, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই কথা থেকে সেটাও কি আসলে সেই না, এটা ফেল হয় না, এটাও ছিল, আনফিনিশড। তাদের সেই পরিকল্পনাটা ছিল, বোঝাই যাচ্ছে। তারা যেটা এখন আমি একটা যখন অনুষ্ঠানে যাই, এদের সাথে যাদের সাথে দেখা হয় সবাই করে এটা হ্যান্ডশেক করে আবার হাতে একটা টিপ দেয়, বলতেছে যে আমরা যে আন্দোলনটা করেছিলাম এটা আনফিনিশড রয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। ফলে এখানে যে ইলেকশনটা হয়েছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, বা আমরা দেখতেছি ওই যে যারা কুশীলব, ডিপ স্টেটের কুশীলব বা ১/১১-এর কুশীলব, তারা আবার এক হয়ে গেছে। তারা সবাই এক হয়ে গেছে। এক হয়ে তারা বলছে যে আমরা এটা মানি না, আমরা আবার নতুন করে, আমাদের তো সব আছে, উই হ্যাভ মানি, উই হ্যাভ আর্মস, উই হ্যাভ অ্যামুনেশন, উই হ্যাভ ট্রেনিং, আমাদের দেশি বিদেশি চক্র আছে, আমাদের দেশি বিদেশি সমর্থন আছে, হয়তো এখন তাদের মিডিয়াও আছে, আছে। ফলে আমরা একটু চুপচাপ থেকে একটু একে একটু ডলা দিয়ে দিই, একে একটু আস্থা মতো, মানে যাকে বলে বিপদের মধ্যে ফেলে দিই। হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে কথাটি সামনে এসেছে, যে অনেকেই চেয়েছিলেন, ডিপ স্টেট বলা হচ্ছে যে তারা 2029 সাল পর্যন্ত সরকার থাকুক, তারা কারা, সেই সত্যগুলো সামনে আসবে কিনা। আপনি যেটা বলছেন যে অনেকের এখনই বলছে যে আনফিনিশড একটা আন্দোলন হয়ে গেছে তার, এবং সেই জায়গা থেকে তাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা তারা মাথায় রাখছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে সেক্ষেত্রে আসলে সরকারের কি করণীয় হবে, কারণ বিরোধী দলের একটা অনেক বড় দায়িত্ব আছে। আমরা জানি সরকারি দল ভালো করতে হবে এবং সরকারের ভালো করতে হবে, পাশাপাশি সেখানে বিরোধী পক্ষ যারা থাকবে, বিরোধী দল যারা থাকবে, তাদেরও কিন্তু সেই গণতন্ত্র মন থাকতে হবে। আমি আসবো আপনার কাছে আপনার এই বিষয়ে, তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এমি আজিজ, আমি আপনার কাছে আসছি। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে গোলাম মাওলা রনির কথা সূত্র ধরে যে অনেকেই বলছেন যে আন্দোলন আনফিনিশড রয়ে গেছে এবং সেই জায়গা থেকে অনেকেই চাইবে একটি ক্ষেত্র প্রস্তুত করতে, যাতে করে আবার এই সরকারকে বিপদে ফেলে একটা আন্দোলন করানো যায়। এরকম যদি হয় অবস্থা, তাহলে তো যে কোনো কিছুই আসলে টুল হিসেবে ব্যবহার করার একটা প্রবণতা আমরা দেখব। বিরোধী দলের যে রাজনীতিটা করার কথা, বিরোধী দলকেও তো অনেক গণতন্ত্রকামী হতে হবে। সেই জায়গায় আপনি কোনো আশঙ্কা দেখেন কিনা? না, দেখেন, তখন আনফিনিশ তো ছিলই, কারণ -2 থিওরি ছিল না, -2 থিওরি ছিল তো শেষ পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া জীবন দিয়েছেন, কিন্তু -2 থিওরির ভিতরে যাননি। উনি জীবন দিয়ে গেছেন, কিন্তু উনি মাইনাস হন নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু ক্ষণিকের জন্য মাইনাস তো হয়েছে, কবে ফিরবে না ফিরবে তার বয়স মিলে সে মাইনাস হয়ে গেছে। এখন আমরা কিন্তু তারেক রহমান ইলেকশনের আগে কিন্তু এটাও একটা আলোচনা আমি নিজেও করেছি যে এখন বোধহয় -3 হবে, অর্থাৎ তারেক রহমান আসতে পারছে না, তাহলে -3, অর্থাৎ সম্ভাব্য বিএনপি লিডারশিপকে আটকে দেওয়া। তো আমার বক্তব্য এই জায়গায় যে ধরেন আপনার সজীব ভুঁইয়াতে বললো ডিপ স্টেট তাদেরকে 2000 আওয়ামী লীগের সময় পর্যন্ত থাকার জন্য তারা পদ বাতলিয়ে দিয়েছিল। আওয়ামী লীগের বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা আছে, এই সেই অমুক আছে ইত্যাদি। দেখেন, আমাদের দেশে ডিপ স্টেটের
ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন। পরাশক্তিগুলোর ডিপ স্টেট হলো তাদের ভিতরের যে মানে আলাদা একটা সরকার ব্যবস্থা থাকে, গোয়েন্দা টোয়েন্দা মিলে তারা, যেমন আমেরিকার কথা যদি বলেন সিআইএ টিএ মিলে তাদের একটা সার্কেল থাকে। আর আমাদের দেশে ডিপ স্টেট যেটা, ডিপ স্টেটের সহযোগী আমাদের দেশে আসলে ডিপ স্টেট আমি বলবো ওই অর্থে নাই। কারণ ধরেন এই যে আমাদের দেশে ডিজিডিবাই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, এরা কিন্তু পরাশক্তিগুলো খেলা করে, তাদের সহযোগী হিসাবে কাজ করে আমাদের ডিপ স্টেট। অর্থাৎ আমাদের দেশে ডিপ স্টেট হয়তো পরাশক্তিগুলো মিলে ডিপ স্টেট। এখন আমার বক্তব্য হলো এই যে বললো যে 2019 সাল পর্যন্ত থাকার যে ডিপ স্টেট, 29 সাল পর্যন্ত থাকার আওয়ামী লীগ যতক্ষণ থাকতো, শেখ হাসিনা ততদিন প্ল্যান দিছে, তারা ওইভাবেই ওয়ার্ক করেছে। অর্থাৎ এখানে সজীব ভুঁইয়াকে রাজসাক্ষী পাওয়া গেল, তাকে গ্রেপ্তার করা উচিত। এখন কয়টা, আমার কথা হলো যে সর্বাঙ্গে ঘা মালম লাগাবে কোথায়, তারেক রহমান কত জায়গায় হাত দিবে বলেন? আর হাত দিবে কেন? এটা ডিপ স্টেট বলছে, সে তো রাষ্ট্রদ্রোহী কথা বলছে, তো সে তো ওই সরকারের উপদেষ্টা ছিল। ডিপ স্টেট সে তো তার কথাবার্তায় তো সে সম্মতি ছিল তাদের। অর্থাৎ ডক্টর মোহাম্মদ যারা বলেছে তাদের বিরুদ্ধে তখন কেন ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্নটা তো সামনে চলে আসে। তখনও এখনো তো সে বলছে এখনো তাকে উদ্ধার করা উচিত, তাকে ডিপ স্টেটের সে সজীব ভুঁইয়া বলছে তাকে গ্রেপ্তার করে তাকে বলা উচিত ডিপ স্টেটের পরিকল্পনাগুলো কে ছিল, কারা ছিল, কিভাবে চলছে, এখন কিভাবে চলছে, তাদের অবস্থা কি বলেন। আপনার রনি ভাই কিন্তু একটা কথা বলছে, ধরেন 5ই আগস্টের পরিবর্তনের পরে থানাগুলো লুটে অস্ত্রগুলো গেছে না, কোথায় আছে বলেন? কোথায় আছে? সেই অস্ত্রগুলো তো এখনো সব উদ্ধার হয় নাই। আচ্ছা, তারপরে এসএফ এর অস্ত্র, এই অস্ত্রগুলো কোথায় গেছে বলেন? তো দেশের যে সামগ্রিক অবস্থা, তাতে এই যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। আমরা তো গণতান্ত্রিক পথে দেশটাকে যাত্রা করতে চাই। তারেক রহমান আসছে, তার চলন বলন তাই বলে, কিন্তু সমস্যা তো চতুর্দিকে। আপনার 111-এর কুশীলব, তারপরে সজীব ভুঁইয়া বলছে ডিপ স্টেট কাজ করছে, অর্থাৎ এই ইউনিট সরকার থাকতে চেয়েছে এবং এটা প্রমাণিত। আমরা বলার চেষ্টা করেছি, ওই 5 দিয়ে হাঁটে যায়, 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন বলছে না। তারপরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কত হ্যাংলা, আপনারা দেখেন সংসদ অধিবেশন বসছে না, সে তার দর্শক গ্যালারিতে বসে আছে। তারেক রহমান প্রধানমন্ত্রী মেঘনাতে সে 2.5 ঘন্টা ঠেললে, এসএসএফ দিয়ে ঠেললে তার সাথে দেখা করতে গেছে। উদ্দেশ্য কি? সে নিশ্চয়ই ফাঁদে ফেলতে চায়, নিশ্চয়, অথবা তার কোনো এজেন্ডা আছে। ডিপ স্টেট সক্রিয় কিনা, ইউনূস সাহেব তো বাংলাদেশি না, ইউনূস সাহেব মুসলমানও না, এগুলো বিবেচনায় আনতে হবে। তো তার তো প্ল্যান আছে। তিনি ইনভাইটেড ছিলেন, এভাবে তো আমরা ভাবতে পারি। ইনভাইটেড, তিনি সরকার প্রধান ছিলেন, তিনি ওখানে যাওয়াটা হয়তো বিনয়ের সাথে তিনি না করতে পারতেন। তিনি যা আমজনতার সাথে আপনার বসে রয়েছে দর্শক গ্যালারিতে, উনি তো প্রধান উপদেষ্টা, উনি দেখা করবে প্রধানমন্ত্রীর সাথে, দেখা করবে পার্সোনালি, অথবা প্রধানমন্ত্রী এসে তাকে দাওয়াত দিবে, দেখা করবে। সে মেঘনায় জনতার ঠেললা 2.5 ঘন্টা ধরে লাইন ঠেলে গেছে, কত ছোট লোক বলেন? প্রধানমন্ত্রীর নাগালে যাইতে হবে, এগুলো বুঝতে হবে। এগুলোই সজীব ভুঁইয়াকে ধরতে হবে যে এই আচরণগুলো থেকে ডাউট হচ্ছে ডিপ স্টেট এদেশে এখনো অ্যাক্টিভ। এবং পরাশক্তি তো ইলেকশনের আগে পরে অ্যাক্টিভই থাকে, এখনো তো অ্যাক্টিভ আছে। আমি লিখেও দিয়েছি, একটা পত্রিকায় ছাপা হবে। ডিপ স্টেট ধরেন চীনের ভূমিকা কি, ভারতের ভূমিকা, ভারত যদিও পরাশক্তি বলি না, কিন্তু উদীয়মান পরাশক্তি তো আমাদের জন্য তো পরাশক্তি। আমেরিকার কি, চীনের কি, রাশিয়ার ভূমিকা কি, এখন ভূমিকা তারা তো সবাই অ্যাক্টিভ এখন। এবং একদিকে ডিপ স্টেট, আরেকদিকে বিরোধী দল, যদি তারা এক হয়ে যায় সেক্ষেত্রে তো সরকারের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। সরকার অনেক কাজ করবে এবং সেই কাজ যারা কাজ করে তাদের কাজের ত্রুটি থাকে, যারা করে না তাদের তো ত্রুটি থাকে না। আপনার কাছে কি মনে হয়? পাশাপাশি আমরা আবার শুনি গুপ্ত থাকার কথা, যে অনেকে গুপ্তভাবে ভেতরে থেকে যায়, এটা কতটুকু আসলে রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে হলে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হলো রাজপথ আর একটা হলো পার্লামেন্ট। তো পার্লামেন্টে যেভাবে বিএনপির ব্রুট মেজরিটি আছে, সেখানে আসলে যারা বিরোধী দল তারা পার্লামেন্টে তাদের সঙ্গে ওইভাবে পারবেন না, শক্তিতে পারবেন না। 2 নম্বর ইন্টেলেকচুয়ালিটি। বিএনপির মধ্যে এখনও যে সমস্ত লোকজন আছে তারা সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনায় তাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেখানে প্রতিপক্ষ যারা আছে তারা চিৎকার চেঁচামেচি করতে পারবেন, লম্ফজম্প করতে পারবেন, কিন্তু যুক্তির বিচারে তারা সেখানে পারবেন না।
এখন আপনি যে আসেন রাজপথ, রাজপথে তো বিএনপির সাথে জামাত অন্য যারা আছে, আমার কাছে মনে হয় না যে কোনো একটা জায়গাতে 10 মিনিট তারা টিকে থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তারা বিকল্প পদ্ধতি বেছে নেবে, কৌশল, এবং সেই কৌশলটা হলো মারাত্মক। যেমন ধরুন যে এখন সারা বাংলাদেশে পেট্রোল আর ডিজেলের, মানে ডিজেল না, পেট্রোল এবং অকটেনের সমস্যা হচ্ছে। মূলত যদি আমাদের দেশে অয়েল ক্রাইসিস থাকতো তাহলে সমস্যাটা হওয়া উচিত ছিল ডিজেলের। এর কারণে ম্যাক্সিমাম আমাদের ইউজ হয় পাবলিক ট্রান্সপোর্টের ডিজেল, কিন্তু কোথাও কিন্তু ডিজেলের সমস্যা নেই। আচ্ছা, কোথাও সিএনজির সমস্যা নেই, সব সিএনজি পাম্পগুলো ঠিকমতো চলছে। তারপরে যেটা এলপিজির কোনো সমস্যা নাই। এলপিজি বাসার জ্বালানি গ্যাসেরও সমস্যা নাই, আর এলপিজি সিলিন্ডারের সমস্যা নেই, আর এলপিজি যে পেট্রোল পাম্পে যে এলপিজি দেয় সেখানে সমস্যা নেই। আচ্ছা, সমস্যা হচ্ছে কি নিয়ে? অকটেন নিয়ে আর পেট্রোল নিয়ে। এই দুটো প্রোডাক্টই আমাদের দেশের বাই প্রোডাক্ট, এবং আমাদের অকটেনটা হলো এই মুহূর্তে আমরা যা উৎপন্ন করি তা আমরা এক্সপোর্ট করতে পারি, আমাদের বেশি। আর পেট্রোলটা আমরা 100% স্বয়ংসম্পূর্ণ, আর অকটেনটা হলো সারপ্লাস। আচ্ছা, এখন অকটেন আর পেট্রোলে কেন সমস্যা হবে? হওয়ার কথা না তো। প্রথমত যে নিজস্ব প্রোডাক্ট, এরপরে পর্যাপ্ত আছে, সব কিছু আছে, হচ্ছে কেন? গ্যাস থেকে বাই প্রোডাক্ট। মূল কারণটা হলো যে এই অকটেন এবং পেট্রোলকে যারা ব্যবহার করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং এই যে হুন্ডা যারা চালায়, ব্যাপক শ্রেণীর একটা মানুষ, এদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া। আর এই কাজটি করার জন্য খুব বেশি আপনার লজিস্টিক সাপোর্ট দরকার হয় না। দেখা গেল যে এই যে মাত্র 1 লাখ 1.5 লাখ যাকে বলে লিটার যদি আপনি পেট্রোলিয়াম ফেলে দেন, এবং সেটা করা হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মজুত করা না, হচ্ছে। যেটা মজুত করা হচ্ছে সেটা তো ভালো কথা। যদি ফেলে দেওয়া হয়, ড্রেনে ফেলে দেওয়া হয়, সেটা তো আরো ভয়ানক। তার যে ফেলে দেওয়া হয়নি, নট লাইক দ্যাট। আদারওয়াইজ তো আপনার এগুলো, মানে যারা এই কাজগুলো করছে বা করবে, তারা তো মজুত করার সাথে ফেলে দেবে, নিয়ে যা ড্রেনে ফেলে দেবে এই কারণে সংকট সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলার জন্য। মানে এই যে আন্দোলনে যখন পারবে না, লড়াই সংগ্রাম পারবে না, তখন তারা করবে কি, এই যে মানে পেট্রোল এবং এগুলো নিয়ে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীদেরকে সরকার বিরুদ্ধে খেপিয়ে তুলবে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ভীষণ রকম ডেঞ্জারাস। আরেকটা কাজ তারা করতে পারে, সেটা হলো যে তাদের কাছে যে অস্ত্রগুলো রয়েছে, আর্মসগুলো রয়েছে, এখন আমাদের পুলিশ বা সেনাবাহিনী এখনও পর্যন্ত কিন্তু তারা মনোবল ফিরে পায়নি। যতই স্মৃতি বলেন, স্মৃতিতে দগদগ করে ওইগুলো জ্বলতে থাকে পুলিশের, যখন তারা দেখে যে ওই যাত্রাবাড়িতে তাদেরকে টানিয়ে রাখা হয়েছিল। এখন ওইরকম ঘটনা তারা যদি আরও একটা দুটো ঘটিয়ে ফেলে, হয়তো প্রকাশ্যে নয়, একটা ঘটনা ঘটিয়ে দেখা গেল রাতে এই কাজটা তারা করে ফেলেছে, এই ডিপ স্টেটের যারা লোকজন আছে, পুলিশের মধ্যে একটা ভীষণ রকম প্যানিক ছড়িয়ে পড়েছে। ফলে আমি মনে করি 111-এর কুশীলভ, যেখানে হলো কি বাসরাতে বিড়াল মারতে হয়, তো আবার মৌচাকে আপনি ঢিল মারলেন, অল্প একটু ঢিল মারলে আপনি চুপচাপ করে মাজায় মানে করে ঘোরাফেরা করলেন মাজায় হাত দিয়ে যে আমি ঢিল মেরেছি। এখানে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দুটো সমস্যা আমাদের এখানে দেখা দিয়েছে। 111-এর কুশীলভদেরকে ধরা হয়েছে, আমার মনে হয় যে এটা ফিনিশড করা উচিত। এটা একেবারে ক্র্যাশ হিসেবে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে বাবার নাম ভুলিয়ে দেওয়া উচিত। আর যদি সেটা না হয়, সরি বলা উচিত, মাসুদ্দিন সাহেবকে ছেড়ে দেওয়া উচিত, মামুনকে ছেড়ে দেওয়া উচিত, বাবা গো মা গো ভুল হয়ে গেছে, মুঝে মাফ করে দাও, এই হলো একটা ঘটনা। আর অন্যদিকে এই যে ডিপ স্টেট নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করার সুযোগই দেওয়া উচিত না। আমি আজকে আলোচনা করতেছি, এগুলো অনেকটা দুর্গন্ধ ছড়ানোর মতো। সে বরং সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি ডেকে নিতেন, তারপরে শেষে ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেন, এবং সেগুলো নিয়ে যদি তার স্বীকারোক্তি আদায় করা হতো, এবং এগুলো নিয়ে আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করতাম, তাহলে ওই চক্রান্তকারীরা ভয় পেত। এখন আমরা যে আলোচনা করছি, এতে চক্রান্তকারীদেরকে সুরসুরি দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে ও মাই গড, আমরা যে কাজ করছি এটা বাপের বেটার মতো কাজ করছি। কাজী জেসিন, গোলাম মোল্লা রনি, সবাইকে ভয় দেখাই দিয়েছি, ভয় থর 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 করে আমাদেরকে আব্বা আব্বা ডেকে একটু আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। না, আমরা আলোচনা করছি বলে আপনি পরামর্শটা দিতে পারলেন সরকারকে। আমরা আশা করি যে যারা দেখছেন তারা আপনার কথা, আপনারা দুজনে যা বলছেন সেটা গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমরা আসলে সত্যি জানতে চাই যে কারা এ ধরনের চক্রান্তের সাথে জড়িত ছিল। একটু দেশের যে এখন তেল নিয়ে আমরা কথা বলছিলাম, তেলের যে সংকট, একটা অনেকে বলছে যেটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা জ্বালানি মন্ত্রীকে বলতে শুনছি যথেষ্ট মজুদ আছে, এই সমস্যা হবে না। আবার এটাও সত্যি, অনেক জায়গায় দেখছি যে মানুষ বেশি, কেউ কেউ বেশি নিয়ে যাচ্ছে, কোনো কোনো পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে না। তো
তো এরকম একটা অবস্থা আপনার কাছে কি মনে হয়? সরকার তো সারা বাংলাদেশে এখন পর্যবেক্ষক রাখবে বলে আমরা শুনছি। এটাকে এই ধরেন, অ্যাটেম্পটাকে কিভাবে দেখেন? তেলের ক্রাইসিস আমার ধারণা নাই। পরিকল্পনা করে যদি আপনি এগুতেন এই তেলের ক্রাইসিস হতো না। কার পরামর্শে তেল রেশনিং করলো? এত লিটারের ভিতরে পাবেন না, এত লিটারের ভিতরে পাবেন না। অকটেন এরপর এবং আরেকটা পেট্রোল 15 দিনের তেল আছে, এই কথা আগে বলা হলো। আগে এখন বলা, বলছে 1 মাস, আগে তখন বলছে 15 আপনি দিন। দেখেন ইতিমধ্যে 4টে জাহাজ আসছে না। কাতার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল, চালু করে দিছে। এবং কালকের নিউজ হচ্ছে 6টি দেশ ইরান যাদের বন্ধু মনে করে, তার ভিতরে ভারত আছে, বাংলাদেশ আছে, চীন আছে, ছেড়ে দিছে। তাদের আপনার শিপ আসতে পারবে। তো আমাদের তো ধরেন এই যদি ধরেন ক্রাইসিস আছে, তারপরে তো 10 দিনের ক্রাইসিস। এই তো ক্রাইসিসে এটা মোকাবেলা করা সম্ভব, কারণ খালি টেরোরাইজ করে সমাজকে টেরোরাইজ করলেন। এবং রনি ভাই ঠিকই বলছে, আপনি যে রেশনিং করলেন পেট্রোল এবং অকটেন, এটা তো গাড়িতে বেশি ব্যবহার হয়। ডিজেল তো আপনার পাম্পে, ট্রাকে, বাসে ব্যবহার হয়। আর গ্যাস তো গ্যাসও হয়ে গেছে, গ্যাসের তো কোনো সমস্যা নেই। আপনার অকটেন এবং পেট্রোল সামান্য ধরেন, তারপরে তো এখনও তো 8-10 দিনের স্টক আছে, তাই না? পেট্রোল বাই প্রোডাক্ট হিসেবে আমাদের দেশেই প্রোডাকশন হয়। সুতরাং এর তো ক্রাইসিস হওয়ার কথা না। এটা আমি বলবো মিসম্যানেজমেন্ট। আবার পেট্রোল পাম্পরা আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিলেই গোয়ান স্টক করে, যে এই দেশে পেট্রোলের দাম বেড়ে যাবে, সুতরাং কিছু স্টক করো। তেল থাকতেও দিল না, দেখেন না পেট্রোল পাম্প বন্ধ থাকে, বা ফেলে দিল, ক্রাইসিস তৈরি করা। এটা তো ষড়যন্ত্রকারীও তো আছে, ফেলে দিল, তেল দিল না। তো সুতরাং এইটা আমার কাছে মনে হচ্ছে ওই যে প্রথমে রেশনিং করছে, এটার থেকে সারা দেশটা কিন্তু, বিশেষ করে মধ্যবিত্ত তো ওপিনিয়ন বিল্ডার সমাজে, এই মধ্যবিত্তকে নাড়া দিয়ে আমার মনে হয় ওপিনিয়নটা এইটা যে হ্যান্ডেল করতে পারে নাই সরকারের কাছে, এটা মনে হয়। এছাড়া তো ভারত থেকে পাইপ দিয়ে আসতেছে, তো তেল আনা হচ্ছে, তো তেলের তো ক্রাইসিস হবে না। আমি তো মনে হচ্ছে তেল সারপ্লাস হবে, এখন সারপ্লাস হবে। কিন্তু সরকার এই যে প্রথম রেশনিং করে দিছে এবং পেট্রোল পাম্পগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর্মি অনেক জায়গায় করছে না, ওই যে ডিপ্লয় করছে না, কাজ হয় নাই। কিন্তু আমার কথা হচ্ছে, যখন ঘোষণা দিল যে তেল রেশনিং, তার আগেই কিন্তু সব জায়গায় আপনার প্রোটেকশন দেওয়া উচিত ছিল, যাতে ধারণা করা উচিত ছিল আমাদের দেশের ব্যবসায়ীরা, যে কোনো ফর্মের ব্যবসায়ীরা সুযোগ পাইলেই স্টক করে এবং আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে মুনাফা লোটার চেষ্টা করে। আমার মনে হয় এখানে যতই বলেন সরকারের এই সরলতা বা পরিকল্পনার অভাবে এই সমস্যা তৈরি হয়েছে। আমাদের তেলের একদম সমস্যা নেই। ফিরছি আমি আপনার কাছে থেকে, গোলাম মাওলা রনি, আপনার কাছ থেকে শুনবো যে আসলে যুদ্ধ যদি প্রলম্বিত হয় তাহলে কি এই সংকট আমাদের জন্য ঘনীভূত হবে? কারণ আমরা তো শুনলাম যে হরমুজ থেকে আমাদের তেল আমরা আনতে পারবো, ইরান বাংলাদেশকে তেল দেবে, হরমুজ প্রণালী ব্যবহার করে বাংলাদেশের জাহাজ আসবে। তাহলে সেই আশঙ্কাটাকে এখনও মানুষের আসলে যাদের মধ্যে আছে, সেটা কি আসলেই ন্যায্য, নাকি আসলে তারা অহেতুক একটা ভয়ের মধ্যে আছে? আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। গোলাম মাওলা রনি, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি মনে করেন যে সংকটের যে আশঙ্কা আছে, এটা কি আসলে স্বাভাবিক, নাকি অহেতুক আশঙ্কা সৃষ্টি হয়ে আছে? অহেতুক। আমাদের ইকোনমি এত ছোট সব দিক থেকে, ইভেন আমাদের যে ফুয়েল কনজাম্পশন, এটা এত অল্প এই মুহূর্তে, এই যুদ্ধের ফলে মানে এখানে আমাদের আসলে কোনো সংকট সৃষ্টি হওয়ার আমি কোনো রিজন দেখছি না। 2 নম্বর হলো, আমাদের যে আইটেমগুলো আমরা কিনি প্রায় সবই আমরা স্পট মার্কেট থেকে কিনি, সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে কিনি। এবং এই স্পট মার্কেটে আগামী 2 বছর 2.5 বছরের যে তেলগুলো এখনও পর্যন্ত, এই সিঙ্গাপুরের সামনে আপনি দেখবেন যে বড় বড় জাহাজ, একটা 2 লাখ 3 লাখ মেট্রিক টনের জাহাজ, এগুলো ভাসতে থাকে। এরা এই কাজই করে। এই স্পট মার্কেট হয়তো $1 $1.5 একটু বেশি নেয়, নর্মালের চাইতে $1 $2 বেশি নেয়। ফলে আমাদের এখানে যদি এই যুদ্ধ প্রলম্বিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে সমস্যা হবে না। আর একটা ব্যাপার হলো যে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি 80-র দশক থেকে দেখেছি, ইরাক ইরান যুদ্ধ থেকে এই পর্যন্ত যেটা দেখেছি, আমাদের দেশের অর্থনীতির একটা অদ্ভুত অর্থনীতি। পৃথিবী যখন খুব ভালো করে অন্যান্য দেশ, আমরা তখন খারাপ করি, আর অন্যান্য দেশ যখন খুব খারাপ করে আমরা তখন খুব ভালো করি। এই ক্রাইসিসের মধ্যে আমাদের যে ম্যান পাওয়ারগুলো,
এটা এতটা মানে লেম্যান পর্যায়ে যে আপনি এই ম্যান পাওয়ার ছাড়া সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। এই যে এখন যেগুলো ভাঙচুর করছে, এগুলো তো কনস্ট্রাকশন করতে আমাদের কি লাগবে? আপনি কি দেখবেন যে অন্ততপক্ষে এই বিভিন্ন দেশে ইরানের এই রিবিল্ড করার ক্ষেত্রে তারা যদি 10 লাখ লোক নেয়, তার মধ্যে 5 লাখ লোকই বাংলাদেশ থেকে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে যাবে। তো আবার অন্যদিকে ইউরোপ আমেরিকা এখন দরিদ্র হয়ে যাচ্ছে ওদের কারণে, ওরা খুব বিলাসী। দরিদ্র হয়ে যাওয়ার কারণে আগে তারা যেখানে মার্কস অ্যান্ড স্পেন্সার, সেন্ট মাইকেল, ক্যানালি, ডানহিল দামি দামি পোশাক আশাক পরতে, এখন তারা বলবো যে ওইগুলো আমরা পরবো না, এখন আমরা বাংলাদেশের বঙ্গবাজার। ফলে আপনি দেখবেন আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে। তো এরকম একটা অদ্ভুত আমাদের, আমরা যে কয়বারই ঠিক আছে, আপনি বলছেন সেটা আসার জায়গা থেকে মিরাকেল হয়, সেই ট্রেন্ডটা হলে তো ভালোই, কিন্তু আসলে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা যদি প্রলং করে, তাহলে তো আমাদের ওখানে যারা আছেন, শ্রমিক যারা কাজ করছেন, তারা যদি ফিরে আসেন, তাহলে তো আমাদের জন্য সেটা একটা অনেক বড় একটা অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। আমাদের রেমিটেন্স আয় কমে যাবে, নতুন শ্রমিক এখানে আসবে, যারা বেকার থাকবেন ফিরে আসবেন। না না না, নট লাইক দ্যাট। এখানে মূল ব্যাপার হলো যে ধরুন আমাদের শুধুমাত্র ইরান যুদ্ধের সময় ইরাক থেকে লোক চলে এসেছিল। ইরাক থেকে লোক চলে এসেছিল এই কারণ হলো যে ওই সময়টাতে আমেরিকা সেখানে মানে যুদ্ধ করার জন্য স্থলবাহিনী মোতায়েন করেছিল, এবং তখন যারা আসছে 99% লোকই আসছে ভয় পেয়ে, মানে ইরাক থেকে জর্ডান হয়ে বিভিন্ন দেশে, কিন্তু যারা থেকে গেছে তারা কিন্তু লাভবান হয়েছে। ফলে আমাদের এই যে বিভিন্ন দেশ থেকে লোক আসবে, একদিকে লোক আসবে ধরুন 1 লাখ, কিন্তু অন্যদিকে ঢুকে যাবে অটোমেটিক্যালি 5 লাখ। এটাই হলো আমাদের কিন্তু দেশের সেই দেশগুলোতে যদি অবস্থা স্বাভাবিক না থাকে, অস্বাভাবিক থাকে, তাদেরই যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন তাহলে এই ঢোকার স্কোপটা বন্ধ হবে কিনা, আমি সেই জায়গাটা না বন্ধ হবে না। কারণ হলো আমরা যে কাজগুলো আমাদের সেই লোকগুলো করছে, এখন তাদের রাস্তা তো ক্লিন করতে হবে। আমাদের লোকগুলো তো সব ক্লিনার হিসেবে আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আছে, দারোয়ান হিসেবে আছে, বাবুর্চি হিসেবে আছে। ওখানে আমাদের লোকগুলো তো বিজ্ঞানী হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে খুব অল্প আছে। তো এই মানুষগুলো ছাড়া ওদের পুরো সমাজের যে ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা চলবে না। আপনি আমাদের ঢাকার শহরে ইভেন আমরা যদি নাও খাই, আমাদের রাস্তা যারা ক্লিন করে তাদের ছাড়া আমরা বাঁচতে পারবো বলেন? এই ঢাকা শহরে সমস্ত যারা, যেটা আপনি বলছেন যে এসেনশিয়াল কাজে যুক্ত আছে জন্য সেটা প্রভাব পড়বে না। আমি একটু এম এ আজিজ আপনার মন্তব্য শুনে আপনি কিভাবে দেখেন, আসলে কোনো সংকট সৃষ্টি করবে কিনা এই প্রসঙ্গটা খুব অল্প সংক্ষেপে বলবেন। আমি একটু অন্য একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি ক্রাইসিস হরমুজ প্রণালী দিয়ে প্রায় বিশ্বের 20% জ্বালানি সাপ্লাই হয়, কিন্তু ওটাতে আমরা ফাইনালি আক্রান্ত হব না, কারণ আমাদের দেশ কিন্তু তারা বলেছে আগে ইনফর্ম করলে আমাদেরকে ছেড়ে দিবে। এছাড়া রাশিয়ার থেকে আমরা ইন্ডিয়ান পাইপলাইনে তেল আনছি। হ্যাঁ, স্পট মার্কেট তো আছেই, স্পট মার্কেটে কিনতে গেলে দাম একটু বেশি পড়বে। এখন প্রবাসীদের বিষয়, প্রবাসী হচ্ছে ইরান কিন্তু ঘোষণা দিয়েছে 80টা দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, তারা সব জায়গায় বোম্বিং করবে। অর্থাৎ তাদের বলা হয়েছে তারা মুখ খুলতে হবে, পক্ষে আসতে হবে, নাহলে ওখানে বোম্বিং করবে। তো সুতরাং এইসব মিডল ইস্টের এইসব দেশেই প্রবাসীরা যায়। প্রবাসীরা তো ওখানে নতুন করে প্রবাসী যেতে সাহস করবে না। যারা আছে ধরেন আটকা পড়ে আছে, তারা এখন তো প্লেন চলে না, প্রবাসীরা যেতে পারছে না, কিছু তো হ্যাম্পার হবে। এছাড়াও আর একটা জিনিস আছে যে আমাদের এখন পৃথিবীতে কিন্তু আর এই সনাতনী শ্রমিক কিন্তু সুইপার ক্লিনার চায় না, এখন অটোমেশনের পিছনে কাজের লোক চায়। সেই লোক তো আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে না। অর্থাৎ এই যুদ্ধের বাইরেও আমাদের প্রবাসে আগামী 8 থেকে 10 বছর পরে প্রবাসে আমাদের দেশের লোক নিবে না। হ্যাঁ, কারণ আমাদের দেশে এখন তো কম্পিউটার, ডেটা সায়েন্স, আইওটি এগুলোর পিছনের লোক দরকার। ধরেন রোবট অপারেশন করবে, অপারেশনের যে প্রোগ্রামটা তৈরি করে দিবে সেই ডাক্তার দরকার। এখন ওই আগের মতো ডাক্তার তো লাগবে না। আমাদের দেশে গার্মেন্টস, 2টা গার্মেন্টস রোবট চালায়, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, শ্রমিক নাই। অর্থাৎ প্রযুক্তি এখন মানুষকে রিপ্লেস করতেছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যুদ্ধে, যেহেতু আমেরিকা যেটা বললেন, যুদ্ধ যদি প্রলম্বিত হবে, কারণ হচ্ছে আমার ধারণা যুক্তরাষ্ট্রকে সারেন্ডার করা না পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবেই। কারণ ইরানের অনেকগুলো পজিটিভ দিক আছে তাদের, এটা ঠিক। ইসরায়েলের যে সামরিক শক্তি আছে, যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি আছে, একজনের সমানও নাই। কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাশিয়া এবং চীন, আপনি দেখেন তাদের কৌশলগত সহযোগিতা দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার কিন্তু তাকে হুকুম দিলেই বোম মারিয়ে দিবে,
বুঝছেন, হুকুম দিলে ওখান থেকে মাইরে দিবে। সুতরাং আমরা আশা করি যে এটা যাতে সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। তবে ইরান, আমার মতো কথা যে আমেরিকা আপনার আফগানিস্তানেতে হাত গোটাইছে, 30 বছর ফাইট করছে, ভিয়েতনামে হাত গোটাইছে, এখানেও তাদেরকে হাত গোটাইতে তো হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, জামাতের একজন জামাত থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি বলেছেন জ্বালানি মন্ত্রীকে নিয়ে, জ্বালানি মন্ত্রীকে তিনি বলেছেন নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই কোন প্রেক্ষিতে বলেছেন সেটাও আমি বলছি। তিনি বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। এই কথার প্রেক্ষিতে তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষ বলা হয়েছে। আমি একটু আপনার কাছে শুনতে চাইছি, এই বিষয়টি নিয়ে আলোচনা এই জন্যই করছি কারণ এটা একটা কমন ট্রেন্ড হয়ে গেছে। আমরা দেখছি কোনো বিষয়ে আপনি একমত যদি তারা না হয়, তাহলে এই যে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষ বলে দেয়া, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, কোন মানুষের কাছে জান্নাতের টিকিট থাকতে পারে? যে এই কথা কইছে সে নাস্তিক না? সে তো বোনাফাইড বেঈমান, সে আল্লাহর দুশ্মন। সে আবার ইকবাল হোসেন টুকুকে কি করে বলে নাস্তিক? সে নাস্তিকতা কি করছে? মুক্তিযোদ্ধা হলে নাস্তিক হবে, অমক হলে নাস্তিক হবে, তাদের ব্যাখ্যায় জান্নাতের টিকিট দেয়। তখন জান্নাতের মালিক হলে আল্লাহ, বিচার করবে আল্লাহ, জান্নাত রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ। জামাত দেখছেন না ইলেকশনের আগে কত তাফালিং, টাকা পয়সা বিতরণ, এগুলো কি ঠিক? জামাত ইসলাম তো আসলে সার্বজনীন রাজনৈতিক দলই না, এটা একটা এনজিও টাইপের দল। দেখেন জামাতের যত প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক ছাড়া চাকরি করে না, জামাতের লোক ছাড়া কারো চাকরি নাই। সুতরাং জামাত জামাতের জন্যে, জামাত সমর্থকদের জন্য, জামাত তো আপনার আমার জন্য নয়। সুতরাং জামাত কোনো রাজনৈতিক দল, সামগ্রিক একটা দেশের সকল জনগোষ্ঠীর রাজনৈতিক দল নয়। সুতরাং আমি এটা বলবো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনও কিন্তু জামাত নিয়ে ভীত, এই আগের রক্ষাটা এখন কোপানো, এগুলি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার বাড়ি হলো বাঘাবাড়ি ঘাটের পাশে, বাঘাবাড়ি ঘাট, ওখানে মাঠ আছে না, গাড়ি, আমাদের দেশে ষাঁড়, ছোটোবেলায় দেখেছি ষাঁড়, 2টা ষাঁড়ে যুদ্ধ লাগাই দিত। তো যত শক্তিশালী ষাঁড়ই হতো, সে যদি তার গ্রামের সীমানা পার দিয়ে অন্য গ্রামে যাইতো, সে হেরে যেত। এখন জামাত ইসলাম এই সংসদ বসার পরে কিন্তু ওরকম তার সীমানা পার দিয়ে গেছে। এখন যদি কয়, তারা কিন্তু কেসি কলে পড়বে, কোনো তাফালিং চলবে না। তারা কিন্তু এই ওরে ট্যাগ দেওয়া, জান্নাতের টিকিট, এইসব বিক্রির দিন শেষ। গোলাম মাওলা রনি, আপনার কাছে কি মনে হচ্ছে যে অধিবেশন তো আবার বসবে এবং সংসদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এটা আমরা সকলেই বুঝতে পারছি। সেক্ষেত্রে গণভোটের অধ্যাদেশ বাতিল নিয়ে এক ধরনের টানাপোড়েন আমরা দেখছি যে শুরু হয়ে গেছে এবং জুলাই সনদ, জামাত জুলাই সনদের বাস্তবায়ন সংসদে থেকেই করবে এমনটা বলেছে, পদত্যাগ নিয়ে আমরা সংসদে থেকে জুলাই সনদের বাস্তবায়ন করব। কেমন দেখছেন আপনি আসলে? প্রথমত এখানে একটা জিনিস বলে নেই, আমার যেহেতু আমি আইনের ছাত্র, এখানে আমাদের একটা সাবজেক্ট আছে ল অফ কন্ট্রাক্ট। আপনি যে কোনো মানুষের সাথে যে কোনো চুক্তি করতে পারেন, এনিথিং। আপনি যেমন একজনকে মারার জন্য বলে যে আমরা অমুকে মেরে ফেলবো, দুজনে একটা চুক্তি করলেন, তো দুজনের সেটা চুক্তি ঠিক আছে, কিন্তু সেটা মানে আইনের দৃষ্টিতে সেই চুক্তি আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা এনফোর্সেবল নয়। এখন রাজনৈতিক দলগুলো যে কোনো বিষয়ই ঐক্যমত্য হয়ে সবাই মিলে একটা চুক্তি করতে পারে। ধরেন জুলাই সনদের যে জিনিসগুলো আছে, এখন সেটা একটা চুক্তি। এখন এই চুক্তির আইনগত ভিত্তিটা কোথায়? এই চুক্তিটা যদি আপনি আইনগত ভিত্তি, যে আপনি যদি ধরেন বিএনপি কথা না মানে, তাহলে এই চুক্তি বাস্তবায়নের জন্য আপনি কোন কোর্টে যাবেন বা কী হবেন? তো সেই দিক থেকে যে এই যে একটা চুক্তি, এটা এনফোর্সেবল নয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটা কোনো আইন আদালতে গিয়ে এটা রেমিডিস, ক্ষতিগ্রস্ত পক্ষ রেমিডিস পেতে পারে না, নাম্বার 1। ফলে এই চুক্তিটা শুধুমাত্র একটা চুক্তি, এটা ভয়েডেবল বা ইরিভোকেবল, এরকম একটা শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। সেকেন্ড থিং হলো, এই যে জুলাই সনদে উইথ ডিসেন্ট হিসেন্ট সব কিছু সহ সবাই একটা চুক্তি করলো, করার পর এটার ভিত্তিতে রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করলেন। উনি বা আমরা সবাই যেটা বলছি, এই ধরনের একটা চুক্তিকে অবৈধ যায় না। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হলো যে এখন এই যে যা কিছুই করেছে সেটা অবৈধ হোক, যা কিছু হোক, এটা পার্লামেন্টের উপর নির্ভর করে। পার্লামেন্ট যদি এটা গ্রহণ করে তাহলে এটা বৈধতা পেয়ে যাবে, আর পার্লামেন্ট যদি বলে যে না আমরা এটা গ্রহণ করবো না, তাহলে এটার 2 পয়সার মূল্য নাই। সেটা সবগুলো অধ্যাদেশের ক্ষেত্রেও এমনকি তাই, সবকিছু অধ্যাদেশের ক্ষেত্রে। এখন এখানে যেহেতু পার্লামেন্ট হয়ে গেছে, এটা পার্লামেন্টের উপর সব কিছু নির্ভর করে। 2 নম্বর হলো যে গণভোটের ব্যাপারটা। আমাদের সেই গণভোটটা
আমাদের অতীতে যে গণভোটগুলো হয়েছে সেরকম কোনো গণভোট এবার ছিল না। 2 নম্বর হলো যে এই গণভোটের যে বিধান আমাদের সংবিধানে নেই। কাজেই জোর জবরদস্তি করে এই যে একটা গণভোট আয়োজন করা হয়েছে, এটা কেবলই মাত্র বাতিলযোগ্য নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা সবাই শাস্তির আওতায় আসবে। তারা যে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছে এই গণভোটের নামে, যেটার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না, এবং এটার কোনো আইনগত ভিত্তি নেই, সেটাই বিএনপি এই কাজটা করে। এবং বিএনপি এখন আপনি বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কি? আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেবে। অর্থাৎ যারা ইলেকশন কমিশন এই কাজগুলো করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ কারা নেবে? সরকার নেবে। আচ্ছা, সরকার এই সরকার না নিলে সরকার বিপদে পড়বে। এই গণভোটের ক্যাম্পেইনে সরকার কিন্তু বলেছে হ্যাঁ ভোট দিতে। সেক্ষেত্রে সরকার এটা নিতে সেটা পারে কি? মানে সেটা হলো যে সেটা আলাদা পলিটিক্যাল মাঠে, ওইটা কোনো এখানে কগনিজেন্সে আসবে না। কিন্তু সরকার এখানে দুটো অপশন আছে। ফার্স্ট থিং হলো যে এটা যদি সরকার গ্রহণ করে, আগামীতে এটা একটা কনফ্লিক্ট, মানে আমাদের যে এক্সিস্টিং সংবিধান রয়েছে এটার সঙ্গে একটা কনফ্লিক্ট করবে। ফলে কি হলো, এই জুলাই সনদের যে শর্তগুলো আছে প্লাস এই গণভোটের যে বিষয়গুলো আছে, এগুলো যদি এখন মানে সংবিধানের সঙ্গে একীভূত করা হয়, তাহলে সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে একটার সাথে কন্ট্রাডিক্ট করে পুরো সংবিধানটা একটা বুমেরাং হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, চাপিয়ে দিয়ে কোনো সংস্কার আসলে কখনো টেকসই হয় না, সেই বিষয়টা। হ্যাঁ, এখানে তাকে সংবিধান নতুন করে রিরাইট করতে হবে। আলী রিয়াজ যেটা বলেছে, রিরাইট করা ছাড়া এগুলো মানে ইনক্লুড করা যাবে। শেষ করে দেব, যদি কিছু অ্যাড করতে চান 30 সেকেন্ড। বিষয়টা হচ্ছে, আমি এই বিষয়গুলি আলী রিয়াজ সাহেবের সাথে আমার বিবিসিতে তর্ক হয়ে গেছে, আমি দেখিয়েছি, বইনে দেখিয়েছি। উনি তো ভেঙে গেছে, উনি দেশটারে আউলায় দিয়ে বিদেশে চলে গেছে। আরেকজন ছিল আসিফ নজরুলের সাথে ভাগ করে খাইছে, আমার বিল্ডিংয়ে ছিল, সে নিউ ইয়র্কে নামছে, নামার পরে তাকে গাড়ির থেকে টেনে জামা কাপড় ছিঁড়ে ফেলছে। না, এটা ফেক ইনফরমেশন। ফেক ইনফরমেশন হোক আর যৌতুক, আমরা দেখছি, লোকজন বিশ্বাস করছে। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ফেক হোক, দুদুকে যে মামলা আছে সবার, মানে চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব অধিকাংশ উপদেষ্টাবিদ, তার তদন্ত করুক, বিচার হোক, নিরপেক্ষভাবে আইন চলতে দেন। এখানে তারেক রহমান বিচার করতে হবে কেন? তিনি রাষ্ট্রপতি, পুরা প্রধানমন্ত্রী, তিনি সব সারা দেশে, শুধু আইন, আজকের মতো আইনের শাসন, সুশাসন চলতে দিতে হবে। সেটাই, সুশাসন চলমান থাকুক। আপনার দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।